আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতা, অডিও বুকস বাই বুকব্যাগ চ্যানেলটিতে আপনাদেরকে স্বাগতম। এখন পড়ছি শহীদ জিয়াউর রহমানের লিখিত আমার রাজনীতির রূপরেখা বইটির দ্বিতীয় পর্ব, দলের চেয়ে দেশ বড়। আজকের এই শুভ দিনে আমি আন্তরিক মোবারকবাদ জানাই আপনাদের সকলকে, যারা আজ এই মহান গৌরবোজ্জ্বল জাতীয় সংসদে বর্তমান অধিবেশনে শরিক হয়েছেন। আপনাদের কাছে আমার বক্তব্য উপস্থাপনার আগে আজ আমি আবার শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সেই বীর শহীদদের, যাদের চরম আত্মত্যাগের ফলে আমরা স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের নাগরিক হিসেবে সারা দুনিয়ায় নিজেদের পরিচয় দিতে সক্ষম হচ্ছে। আমি স্মরণ করছি সেই সব মহান ব্যক্তিকে, যারা বিভিন্ন সময়ে ও বিভিন্ন পর্যায়ে বাংলাদেশি জাতীয়তাবাদের এবং স্বাধীনতার আদর্শে উদ্বুদ্ধ করেছেন এদেশের মানুষকে। সংসদে নির্বাচিত হবার পর যেসব জননেতা মৃত্যুবরণ করেছেন, আমি তাদের কথাও সশ্রদ্ধ চিত্তে স্মরণ করছি। জাতীয় সংসদে এটা ষষ্ঠ অধিবেশন। আমি প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল 1979 সালের 2রা এপ্রিল। বর্তমান অধিবেশন তাই দেশে গণতান্ত্রিক প্রক্রিয়ার অগ্রযাত্রার প্রতীক। বিভিন্ন প্রতিকূলতা সত্ত্বেও আমরা যে এই প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিতে পারছি, সেজন্য আমরা সকলেই গর্ববোধ করতে পারি। গণতান্ত্রিক পদ্ধতির সুষ্ঠু বিকাশের জন্য জাতীয় সংসদে দায়িত্বশীল ও সক্রিয় বিরোধী পক্ষের অস্তিত্ব অপরিহার্য। এটা আমাদের জন্য অত্যন্ত গর্ব ও আনন্দের বিষয় যে আমরা গণতন্ত্রের পূর্ণ বিকাশের সেই পূর্ব শর্ত পূরণ করতে পেরেছি। সার্থকভাবে এই পরিস্থিতির সুযোগ নেওয়া এখন আমাদের সকলের মহান দায়িত্ব। পরম সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় দিয়ে আমরা যদি একটা সুষ্ঠু সংসদীয় কর্মপদ্ধতি ও ঐতিহ্য গড়ে তুলতে পারি, তাহলে তা প্রকৃত গণতান্ত্রিক বিকাশে বিপুল সহায়ক হবে। জাতীয় সংসদে আপনারা প্রতিনিধিত্ব করছেন দেশের 9 কোটি মানুষের। এদের মধ্যে 90% বাস করে গ্রামে। পল্লীর নিরাভরণ সহজ সরল পরিবেশ তারা লালিত বর্ধিত। শহরের নাগরিক জীবনধারায় পরিপোষক সুযোগ সুবিধা থেকে তারা বঞ্চিত। কি শহরের মানুষেরই মতো উজ্জ্বল সোনালী ভবিষ্যতের স্বপ্ন তাদের চোখে। যুগ যুগ ধরে শোষণ আর বঞ্চনার শিকার এই বিশাল জনগোষ্ঠী চায় একটি উন্নততর সামাজিক পরিবেশ আর অর্থনৈতিক ব্যবস্থা, যা তাদের মানব জীবনের গ্লানি থেকে মুক্তি দেবে। গত কয়েক বছরের অভিজ্ঞতায় আমরা এই সত্য উপলব্ধি করছি যে শান্তিপূর্ণ বিপ্লব ছাড়া আমাদের জনগণের সর্বাঙ্গীন মঙ্গল নিশ্চিত করা সম্ভব নয়। বস্তুত আমাদের জাতীয় জীবনের সকল পর্যায়, অর্থাৎ কৃষি, শিল্প, শিক্ষা, সংস্কৃতি, জনস্বাস্থ্য, পরিবার পরিকল্পনা, প্রশাসনিক কাঠামো ইত্যাদি সব ক্ষেত্রেই এই বিপ্লব শুরু হয়ে গেছে। জনসাধারণের স্বপ্রণোদিত অংশগ্রহণ ও স্বেচ্ছাশ্রম আমাদের এই শান্তিপূর্ণ বিপ্লবের প্রধান স্তম্ভ। এই বিপ্লবের কর্মসূচি 3টি পর্যায়ে ইতিমধ্যেই শুরু হয়েছে। এগুলো হচ্ছে খাদ্য উৎপাদন দ্বিগুণ করা, নিরক্ষরতা দূরীকরণ এবং পরিবার পরিকল্পনা। এই বিপ্লবের প্রথম পর্যায়ে দেশব্যাপী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন কর্মসূচির আওতায় এ পর্যন্ত যে অগ্রগতি অর্জিত হয়েছে তা অত্যন্ত আশাব্যঞ্জক। শান্তিপূর্ণ বিপ্লবের দ্বিতীয় পদক্ষেপ গত বছর ঐতিহাসিক 21শে ফেব্রুয়ারি শহীদ দিবসে নিরক্ষরতার অভিযানের মাধ্যমে শুরু করা হয়। নিরক্ষরতা দূরীকরণ অভিযানের প্রাথমিক পর্যায়ে যথেষ্ট সাফল্য অর্জিত হয়েছে এবং এই কর্মসূচি অব্যাহত থাকবে। এরপর আসছে জনসংখ্যা নিয়ন্ত্রণ ও পরিবার পরিকল্পনা। আমাদের মতো তৃতীয় বিশ্বের সর্বাপেক্ষা অনুন্নত দেশগুলির সামনে সবচেয়ে বড় যে বিপদ হচ্ছে জনসংখ্যার বিস্ফোরণ। জনসংখ্যা বৃদ্ধিতে সাফল্যের সঙ্গে রোধ করার প্রচেষ্টায় আমরা প্রাথমিকভাবে আশাব্যঞ্জক সাড়া পেয়েছি। এই প্রচেষ্টাকে আরও ত্বরান্বিত করার কাজ এগিয়ে চলছে। শান্তিপূর্ণ বিপ্লবের এই বিভিন্ন ধাপকে পুরোপুরি সফল করে তোলার জন্য দরকার জনগণের সম্মিলিত ও ঐক্যবদ্ধ প্রচেষ্টা, এবং একমাত্র বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতেই শুধু এই ঐক্যবোধ গড়ে তোলা সম্ভব। বাংলাদেশি জাতীয়তাবাদের অর্থ হল এই দেশের ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী 9 কোটি মানুষ যুগ যুগ ধরে লালিত ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও দেশপ্রেমের সুদৃঢ় ভিত্তির ওপর প্রতিষ্ঠিত এবং বাইরের প্রভাব ও আধিপত্য থেকে মুক্ত একটি স্বাতন্ত্র্যবোধ। সর্বোপরি বাংলাদেশের রক্তাক্ত স্বাধীনতা যুদ্ধ এই জাতীয়তাবাদকে চূড়ান্ত রূপ দিয়েছে। রাজনৈতিক দিক দিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের তাৎপর্য হল এদেশের ভৌগোলিক সীমার মধ্যে বসবাসকারী সকল মানুষের একতা, সংহতি ও সম অধিকার। অর্থনৈতিক দিক দিয়ে এর তাৎপর্য হল এদেশের
আপামর জনসাধারণের সর্বোচ্চ স্বার্থ সংরক্ষণ ও ভোগ উন্নয়নের পরিপূর্ণ সুযোগ। আমরা বিশ্বাস করি উৎপাদনের রাজনীতিতে, ঐক্যের রাজনীতিতে, শান্তি ও সৃজনশীল কর্মপ্রয়াসের রাজনীতিতে। জনগণের কল্যাণে নিবেদিত রাজনীতি কোনোদিন ব্যর্থ হতে পারে না। গত 2-3 বছর দেশের বিপর্যস্ত অর্থনীতি পুনরুজ্জীবিত করার প্রয়াসে আমরা যেসব পদক্ষেপ নিয়েছি তার একটা চিত্র আমি এখন আপনাদের সামনে তুলে ধরব। জাতীয় অর্থনীতি। জাতীয় অর্থনীতির সাময়িক উৎপাদনের প্রবৃদ্ধ হার, উত্তরোত্তর উন্নতি করা এবং তার পাশাপাশি অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সরকারের মূলনীতির দুটি গুরুত্বপূর্ণ স্তম্ভ। উৎপাদনের প্রবৃদ্ধি হার উন্নতি করার উদ্দেশ্যে আমরা ক্রমান্বয়ে সরকারি বেসরকারি খাতে ক্রমবর্ধমান অভ্যন্তরীণ ও বহিরাগত সম্পদের ভিত্তিতে উন্নয়ন ও বিনিয়োগমূলক ব্যয়ের পরিমাণ বাড়িয়েছি। জাতীয় অর্থনীতির ভিত্তিমূলক কৃষি ও শিল্প খাতের সঙ্গে প্রত্যক্ষ পরোক্ষভাবে সংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে সম্পদ বরাদ্দ বাড়িয়েছি। আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ অর্থনৈতিক পরিবেশে দ্রব্যমূল্য পরিস্থিতির সুষ্ঠু নিয়ন্ত্রণই অর্থনৈতিক স্থিতিশীলতার যেমন মুখ্য উপাদান তেমনি মূল লক্ষ্য। কিন্তু সমগ্র বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক মন্থরতার সম্মিলিত প্রভাবের দরুন অন্যান্য উন্নয়নকামী দেশের মতো বাংলাদেশেও শুধুমাত্র অভ্যন্তরীণ প্রচেষ্টার মারফত পরিস্থিতির সুষ্ঠু নিয়ন্ত্রণ সম্ভব নয়। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যে আমরা জাতীয় অর্থনীতিতে সার্বিক সমন্বয় সাধনের উদ্দেশ্যে এদিকে অর্থ সরবরাহের বৃদ্ধির হারে সংযম এবং অন্যদিকে দেশজ উৎপাদনের দ্রুততম বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছি। বর্তমান বছরে গত 8 মাসের পরিসংখ্যান থেকে দেখা যায় যে আমাদের এই নীতির কিছুটা সাফল্য অর্জিত হয়েছে। বর্তমান অর্থ বছরে দ্রব্যমূল্য প্রবৃদ্ধির হার গত বছরের তুলনায় উল্লেখযোগ্য পরিমাণে কম এসেছে। এই ধারাকে ঈপ্সিত লক্ষ্যে নিয়ে যাওয়ার জন্য আর্থিক সংযম ও উৎপাদন বৃদ্ধির যৌথ নীতি অব্যাহত রাখতে হবে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার উদ্দেশ্য ও লক্ষ্য। বাংলাদেশের উন্নয়নের সমস্যা প্রধানত পল্লীর মানুষের অভাবমোচনের সমস্যা। যদি পল্লী সমাজের সর্বনিম্ন স্তরের উন্নয়নের সকল সমস্যাগুলি চিহ্নিত না করা হয় এবং উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের জন্য স্থানীয় পর্যায়ে প্রতিষ্ঠিত না থাকে, তবে পরিকল্পনা যত ভালোই হোক না কেন তার বাস্তবায়ন কঠিন এবং কোনো ক্রমেই তা জনমুখী হতে পারে না। সংক্ষেপে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার প্রধান উদ্দেশ্যগুলো হলো জীবনযাত্রার মান উল্লেখযোগ্য উন্নতি সাধনের উদ্দেশ্যে জনসাধারণের মৌলিক চাহিদাগুলির সরবরাহ নিশ্চিত করা, জনসাধারণের ক্রয় ক্ষমতা বৃদ্ধির জন্য কৃষি এবং শ্রমপ্রধান শিল্প প্রতিষ্ঠার মাধ্যমে অধিক পরিমাণ কর্মসংস্থান, মানব সম্পদের ব্যাপক উন্নয়ন, নিরক্ষরতা দূরীকরণ, জনসংখ্যা বৃদ্ধির হার হ্রাস, সামাজিক ন্যায় বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়, সম্পদ ও সুযোগের অধিকতর সুষম বন্টন, খাদ্যে স্বনির্ভরতা ও উদ্বৃত্ত অর্জনের জন্য খাদ্য উৎপাদন দ্বিগুণ করা। এই পরিকল্পনার অর্থ সংস্থান করা একটি কঠিন কাজ। অভ্যন্তরীণ সম্পদের স্বল্পতা একটি বাস্তব সমস্যা। অতএব পরিকল্পনাকালে সরকারি ও বেসরকারি উভয় খাতেই অভ্যন্তরীণ সম্পদ গ্রহণ পর্যাপ্ত পরিমাণে বাড়াতে হবে। যখন আমরা পরিকল্পনার প্রথম বছরে কাজ শুরু করি, ঠিক সেই সময়ে আন্তর্জাতিক অর্থনীতিতে এমন কিছু পরিবর্তন দেখা যায় যা আমাদের কাছে বেশ অসুবিধার সৃষ্টি করে। এই সম্পর্কে কিছু বলা দরকার মনে করি। পাশ্চাত্য জগতে বিদ্যমান অর্থনৈতিক মন্দাভাব গত 1 বছরে আশঙ্কাজনক হয়ে পড়েছে। এর কারণ প্রধানত উৎপাদন হ্রাস, মুদ্রাস্ফীতি এবং বিশ্বব্যাপী চাহিদার অভাব, বেকারত্ব বৃদ্ধি ও জ্বালানি মূল্য বৃদ্ধি। ফলে উন্নত দেশগুলি নিজেরাই আজ নানাভাবে ব্যয় সংকোচন প্রচেষ্টায় লিপ্ত। অপরপক্ষে অর্থনৈতিক সাহায্য প্রার্থীর তালিকায় আরও কতগুলি নতুন দেশ যুক্ত হয়েছে। এই পরিস্থিতিতে বর্তমানে পরিকল্পনার মৌলিক উদ্দেশ্য এবং প্রধান উৎপাদন লক্ষ্যসমূহ অপরিবর্তিত রেখে অত্যাবশ্যক খাতগুলিতেই অর্থ বরাদ্দ করার জন্য পরিকল্পনা কমিশন এক ব্যাপক কর্মপ্রচেষ্টায় ব্যাপৃত রয়েছে। আমাদের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার একটি মূল উদ্দেশ্য হচ্ছে নির্ভরশীলতা কমিয়ে আনা। এর জন্য প্রয়োজন জাতীয় সঞ্চয় বৃদ্ধি। তাই আমরা দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এমন সব প্রকল্পের উপর জোর দিচ্ছি যা দ্রুত উৎপাদনশীল। সঙ্গে সঙ্গে চলতি প্রকল্পগুলি দ্রুত সমাপ্ত করাই আমাদের লক্ষ্য। দ্বিতীয়ত, প্রকল্পের উদ্দেশ্য ব্যাহত না করে ব্যয় সংকোচন ও পুনর্বিন্যাস করা। তৃতীয়ত, অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহ আরও জোরদার করা। অভ্যন্তরীণ সম্পদ সংগ্রহের বিভিন্ন পদক্ষেপের সঙ্গে সঙ্গে আমরা আন্তর্জাতিক ক্ষেত্রেও প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি প্রয়োজনীয় বহিঃসম্পদ সংগ্রহের জন্য। বৈদেশিক সাহায্যের জন্য বাংলাদেশের দাবি ন্যায়সঙ্গত ও সঠিক। তাই বিশ্বব্যাংক,
বাংলাদেশের জন্য অধিক পরিমাণে বহিঃসাহায্য সুপারিশ করছে। বহিঃসম্পদের ক্ষেত্রে আরও একটি প্রসঙ্গ আমাদের রফতানি দ্রুত প্রসার। খাদ্য এবং বিভিন্ন কৃষি শিল্পজাত পণ্য রফতানি বৃদ্ধির জন্য আমরা কতগুলি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছি, যার সুফল ইতিমধ্যেই পরিলক্ষিত হচ্ছে। কৃষি উত্তরাধিকার আইনে জমি বিখণ্ডিত হওয়া, শিক্ষার অভাবে কৃষকদের সারের প্রয়োগে অনভিজ্ঞতা, যান্ত্রিক চাষাবাদ সম্পর্কে জ্ঞানের অভাব, অনুপস্থিত জমির মালিকদের মধ্যস্থ ভোগ আর মহাজনদের অত্যাচারের ফলে কৃষকরা দিশেহারা হয়ে পড়েছিল। তাই আমাদের জমির এত উর্বরতা সত্ত্বেও তার পূর্ণ সদ্ব্যবহার এতদিন হয়নি এবং কৃষকরা এর সুফল পায়নি। গোড়া থেকেই এই অবস্থার পরিবর্তনে আমরা সচেষ্ট রয়েছি এবং আমাদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে গত বছর থেকে কৃষিক্ষেত্রে কিছুটা সাফল্যের আভাস আমরা পেয়েছি। এই সাফল্যকে এগিয়ে নেবার জন্য দরকার প্রতি বছর গড়ে কৃষি উৎপাদন কমপক্ষে শতকরা 6.5% বৃদ্ধি করা এবং তা করার জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় আমরা 5 বছরে 5,000 কোটি টাকার বেশি কৃষিখাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছি। এই 5 বছরে আমরা বাংলাদেশে এমন একটি সেচ ব্যবস্থা গড়ে তুলতে চাই যাতে করে বৃষ্টির দিকে না তাকিয়ে সময়মতো কৃষকরা তাদের ফসল বুনতে পারে এবং ঘরে তুলতে পারে। খাদ্য উৎপাদন দ্বিগুণ করার লক্ষ্যে সারা দেশে ব্যাপক যান্ত্রিক সেচ ব্যবস্থা চালু রাখার সঙ্গে সঙ্গে আমরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খাল খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করি। প্রথম বছরেই দেশের 5.5 লাখ একর অতিরিক্ত জমি সেচের আওতায় আনা সম্ভবপর হয়ে যায়, ফলে ওই বছরে লাভ করি রেকর্ড পরিমাণ ফসল। এই অভূতপূর্ব সাফল্য উদ্বুদ্ধ হয়ে দেশবাসী 1980-81 সালে প্রায় 2,800 মাইল দীর্ঘ খাল খননের কাজ হাতে নিয়েছে। এতে করে অতিরিক্ত প্রায় 16 লাখ একর জমি সেচের আওতায় আনা যাবে এবং বন্যার পানি নিষ্কাশনে সাহায্য করবে। বর্তমান পরিকল্পনা সাফল্যজনকভাবে বাস্তবায়িত হলে কমপক্ষে 16 লাখ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপন্ন হবে এবং খাদ্য উৎপাদন দ্বিগুণের লক্ষ্যে তা হবে একটা পরম সাফল্যজনক পদক্ষেপ। এর ফলে লাখ লাখ বেকার মানুষ ফসল উৎপাদন, পণ্য বাজারজাতকরণ এবং রফতানি কাজে নিয়োজিত হতে পারবেন। এছাড়া এসব খালে পরিকল্পিতভাবে মাছের চাষ করা সম্ভব হবে, যাতে করে আমাদের মাছের অভাব পূরণ করেও আমরা যথেষ্ট পরিমাণে রপ্তানি করতে পারব এবং কয়েক হাজার কোটি টাকার বৈদেশিক মুদ্রা আয় করতে সক্ষম হব। বৃক্ষরোপণ সম্পর্কেও আমাদের সচেষ্ট হতে হবে। রাস্তা, রেললাইন, নদী ও বাঁধের ধারে প্রচুর পরিমাণে গাছ লাগাতে হবে। আমরা চাই একটি কার্যকর সেচ ব্যবস্থার মাধ্যমে পানির সম্পূর্ণ সদ্ব্যবহার করে বাংলাদেশ সুপরিকল্পিতভাবে একটি বিজ্ঞানভিত্তিক কৃষি পদ্ধতির মজবুত কাঠামোর বুনিয়াদ সৃষ্টি করতে। কৃষি পদ্ধতি বা কৃষি প্যাটার্নের অর্থই হচ্ছে কোন ফসলের পর কোন ফসল বুনতে হবে আর কেমন করে জমির সর্বাধিক ব্যবহার করতে হবে তারই একটা সুষ্ঠু পদ্ধতি গড়ে তোলা। উন্নত ধরনের চাষাবাদ ছাড়া আমাদের আর কোনো পথই খোলা নেই। উন্নত ধরনের ফলনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় সেচ ব্যবস্থার পরই সারের ব্যবহার। ভর্তুকি দিয়ে সারের মূল্য আমরা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক কম রেখেছি। বর্তমান বছরে এই ভর্তুকির পরিমাণ 117 কোটি টাকা। এখানে লক্ষণীয় যে 1975-76 সালে দেশে 4.5 লাখ টন সার ব্যবহৃত হয়। 1979-80 সালে বাংলাদেশের সারের ব্যবহার ছিল 8,42,000 টন এবং 1985 সাল নাগাদ তা প্রায় 19 লাখ টনে দাঁড়াবে। আগে যেখানে কোথাও গম চাষ হতো না, সেখানে জনগণের প্রচেষ্টায় 1978-79 সালে 6.5 লাখ একর জমিতে 4,86,000 টন গম উৎপন্ন হয়েছে। চলতি বছরে গম উৎপাদনের পরিমাণ প্রায় 15 লাখ টন হবে বলে আশা করা যাচ্ছে। চলতি বছরে আমরা গত বছরের তুলনায় 20 লাখ টন অতিরিক্ত খাদ্যশস্য উৎপাদন করব আশা করছি। এই প্রসঙ্গে দলমত নির্বিশেষে সকল মহলের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই কৃষি ও খাদ্যকে দলীয় গোষ্ঠীগত রাজনীতির ঊর্ধ্বে রাখুন। সেটাই হবে দেশ ও জাতি সবারই জন্য মঙ্গলজনক। কৃষিক্ষেত্রে আমাদের আরও একটি সাফল্য হচ্ছে, অতীতে যেখানে বাংলাদেশের তুলা উৎপাদন প্রায় হতো না, সেখানে চলতি বছর আমরা পরীক্ষামূলকভাবে উন্নত মানের প্রায় 16,000 বেল তুলা উৎপাদন করেছি এবং এই তুলা ইতিমধ্যে আমাদের দেশের কয়েকটি বস্ত্রকলে ব্যবহৃত হচ্ছে। তুলা উৎপাদন দ্রুত বৃদ্ধির জন্য সম্ভাব্য সব ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাট চাষের ক্ষেত্রে আমরা কম জমিতে বেশি পাট উৎপাদনে আগ্রহী, তাই উন্নত মানের ফলনের মাধ্যমে পাট উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে। এই কথা প্রমাণিত হয়েছে যে বাংলাদেশের বেশ কিছু এলাকা রাবার চাষে উপযোগী। চলতি বছরে 10 কোটি টাকা মূল্যে প্রায় 10 লাখ পাউন্ড কাঁচা রাবার উৎপন্ন করেছি এবং আশা করা হচ্ছে আগামী কয়েক বছরেই আমরা রাবার উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারব।
দেশে একটি স্বয়ংসম্পূর্ণ খাদ্য ব্যবস্থা গঠনের জন্য সরকার একটি ব্যাপক অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ অভিযান হাতে নিয়েছে। ইতিমধ্যে ৮ লাখ টনের বেশি খাদ্যশস্য সংগৃহীত হয়েছে, যা বাংলাদেশের ইতিহাসে অভূতপূর্ব। কৃষকদের জন্য লাভজনক দরে এই বিপুল পরিমাণ খাদ্য ক্রয়ের ফলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হয়েছে এবং বাজার দরেও স্থিতিশীলতা এসেছে। জাতীয় খাদ্য নিরাপত্তা ভাণ্ডার প্রায় ১৬ লাখ টনে উন্নীতকরণ এবং জনগণকে ন্যূনতম খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্য স্বল্পমূল্যে প্রায় ৭০ লাখ টন গম ও চাল বিতরণ করার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এজন্য চলতি অর্থবছরে সরকারকে আনুমানিক ১১৪ কোটি টাকা ভর্তুকি বহন করতে হবে। খাদ্য সমস্যা আমাদের একটি গুরুত্বপূর্ণ জাতীয় সমস্যা। তাই আপনাদের প্রতি আমার আবেদন, এই সমস্যা মোকাবেলার জন্য দেশে খাদ্য নিরাপত্তা অর্জনের উদ্দেশ্যে অভ্যন্তরীণ খাদ্য সংগ্রহ সহ সরকারের বিভিন্ন পদক্ষেপকে সুফল করার জন্য সক্রিয় সহযোগিতা করতে এগিয়ে আসুন। অতীতে রক্ষণাবেক্ষণ বা উন্নয়নের প্রতি কোনো নজর না দিয়ে একতরফাভাবে এই সম্পদ আহরণ করা হয়েছে। বর্তমান সরকার মৎস্য উৎপাদনে উন্নয়ন, পরিবর্তন ও প্রসারে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন। দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার শেষ বছরে বার্ষিক মৎস্য উৎপাদনের লক্ষ্যমাত্রা ৩০ লাখ টনে ধার্য করা হয়েছে। এই লক্ষ্যমাত্রা অর্জনের অন্যতম উপায় হবে মাছ চাষের ব্যাপক প্রচলন। বৈজ্ঞানিক উপায়ে কৃত্রিম প্রজননের মাধ্যমে প্রচুর সংখ্যক পোনা উৎপাদন করে মৎস্য চাষিদের কাছে বিতরণের কয়েকটি বিরাট আকারে হ্যাচারি নির্মাণাধীন আছে। এই প্রকল্পগুলির মধ্যে কোনোটিতে ইতিমধ্যে পোনা উৎপাদন শুরু হয়ে গেছে। বড় হ্যাচারি ছাড়াও সারা দেশের প্রত্যন্ত অঞ্চলে বহু ক্ষুদ্র হ্যাচারি স্থাপন করে মাছের পোনা দেশে সর্বত্র বিতরণ করা হবে। এছাড়াও বর্তমানে ১৬ লাখ টনের পরিবর্তে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষ বছরে প্রায় ৪ লাখ টন সামুদ্রিক মাছ আহরণ করার কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। দেশে গবাদি পশু উন্নয়নের জন্য স্বাভাবিক এবং কৃত্রিম প্রজনন কর্মসূচি চালু আছে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের প্রতিটি থানায় কৃত্রিম পশু প্রজনন উপকেন্দ্র স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিল্প। আধুনিক যুগে কৃষি ও শিল্প একটি অপরটির পরিপূরক। তাই কৃষি বিপ্লবের সঙ্গে সঙ্গে শিল্পক্ষেত্রের বৈপ্লবিক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর ফলে বিভিন্ন শিল্পে দুটির পরিবর্তে ৩টি শিফট চালু করা হয়েছে এবং শিল্প কারখানা প্রায় ২৪ ঘন্টায় চালু রয়েছে। শিল্পের দ্রুত প্রসারের জন্য বর্তমানে অনুসৃত শিল্পনীতিতে সরকারি ও বেসরকারি প্রয়াসকে পাশাপাশি এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়েছে, যাতে রাষ্ট্রায়ত্ত শিল্প এবং বেসরকারি মালিকানাধীন শিল্প একে অপরের পরিপূরক হিসেবে এগিয়ে যেতে পারে। বেসরকারি খাতে পুঁজি বিনিয়োগের উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়েছে এবং দেশি বিদেশি বিনিয়োগকারীদের আশাব্যঞ্জক সাড়া পাওয়া যাচ্ছে। শিল্পায়নের অগ্রগতিতে গ্রামের জনশক্তি পূর্ণ সদ্ব্যবহারের কথা বিবেচনা করে কুটির, মাঝারি ও ছোট শিল্পের প্রসারে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এক্ষেত্রে প্রয়োজনীয় আর্থিক ও কারিগরি সাহায্য ও সহযোগিতা প্রদানের কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে। কৃষিক্ষেত্রে আমাদের অগ্রগতির ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্য আমরা ইতিমধ্যেই সার, পাম্প, ইঞ্জিন এবং পাওয়ার টিলার তৈরিতে সাফল্য অর্জন করেছি এবং শিগগিরই ছোট আকারে ট্রাক্টর সংযোজন ও উৎপাদনে সফল হতে পারব। আগামী জুন মাসে ৫,৩০,০০০ টন উৎপাদন ক্ষমতাসম্পন্ন আশুগঞ্জ সার কারখানা চালু হলে ইউরিয়া সারের ক্ষেত্রে আমরা স্বয়ংসম্পূর্ণ হতে পারব এবং দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনার শেষ নাগাদ অন্য ৩টি নতুন ইউরিয়া প্রকল্প বাস্তবায়িত হলে বাংলাদেশ এই গুরুত্বপূর্ণ কৃষি উপকরণের অন্যতম রফতানিকারক দেশে পরিণত হবে। শিল্পক্ষেত্রে আমাদের আরও একটি সফল উদ্যোগ হচ্ছে ১১৮ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন চট্টগ্রাম ডাইভ প্রকল্প, যার কাজ প্রায় শেষ হয়ে এসেছে। শিল্পে এদেশের প্রাকৃতিক সম্পদ ব্যবহারের ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং এই ক্ষেত্রে প্রাকৃতিক গ্যাস থেকে ইউরিয়া সার উৎপাদন ছাড়াও ম্যান্থল, স্পঞ্জ, আয়রন ইত্যাদি তৈরির কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে। পাট আমাদের প্রধান অর্থকরী ফসল এবং অন্যতম প্রধান বৈদেশিক মুদ্রা উপার্জনকারী পণ্য। কৃষকদের অবস্থা উন্নয়ন এবং জাতীয় আয় বৃদ্ধির ক্ষেত্রে পাটের গুরুত্ব অপরিসীম। চলতি সালে সরকারি সংস্থাসমূহের অব্যাহত পাট ক্রয় ব্যবস্থা এবং বাজারের প্রতি বিশেষ মনোযোগের ফলে কৃষকরা প্রতিমণ পাটের জন্য ভালো দাম পেয়েছে। এছাড়াও রপ্তানিকারকদের পাট ক্রয়ে আগ্রহী করার জন্য নিম্নমানের পাট ও কাটিং রপ্তানির শুল্ক হ্রাস করা হয়। বাংলাদেশ পাটকল সংস্থা অতীতের সমস্যাবলী কাটিয়ে উঠেছে এবং আন্তর্জাতিক বাজার যাতে তার ন্যায্য অংশ ফিরে পায় তার উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে। দেশে পাট থেকে কার্পেট, সুতা, জুট, প্লাস্টিক এবং কাগজের মণ্ড তৈরি করার মাধ্যমে আমরা পাটের বিকল্প ব্যবহার উদ্ভাবন করতে সক্ষম হয়েছি। আমাদের এই ভূমিকা
আগামী দিনে রপ্তানির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখবে বলে আশা করছি। বস্ত্র সরকারের লক্ষ্য হচ্ছে দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনার শেষে বস্ত্র উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করা। এই লক্ষ্য অর্জনের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় মাথাপিছু 12 গজ কাপড় উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এই উদ্দেশ্য সরকারি খাতের পাশাপাশি বেসরকারি খাতে সুতাকল স্থাপনের অনুমতি দেওয়া হচ্ছে। দেশের সার্বিক বস্ত্র চাহিদা 75% হস্তচালিত তাঁতে উৎপাদিত হয়। তাই তাঁতিদের ভাগ্য উন্নয়ন করার লক্ষ্যে তাঁত বোর্ডের আওতায় দেশের বিভিন্ন অঞ্চলে তাঁতিদের মধ্যে সরাসরি সুতা বণ্টনের ব্যবস্থা করা হচ্ছে। শ্রম ও শিল্প কল্যাণ সরকারের সুষ্ঠু শ্রমনীতির ফলশ্রুতি হিসেবে শ্রমিকদের বিভিন্ন কল্যাণমুখী আইনগত অধিকার নিশ্চিত করা হয়েছে। শ্রমিকদের মজুরি কমিশনের সুপারিশ পূর্ণ বাস্তবায়নে তাদের সুযোগ সুবিধা বহুলাংশে বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকদের মধ্যে আলাপ আলোচনার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির ফলপ্রসূ ব্যবস্থা নেয়ায় দেশের সর্বত্র শিল্পাঞ্চলে উৎপাদনের জন্য সুস্থ ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়েছে। এর ফলে দেশের শিল্প উৎপাদন আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে এবং শ্রমিকরা স্বেচ্ছা প্রণোদিত হয়ে সরকারের বিঘোষিত শিল্প বিপ্লবকে সাফল্যমণ্ডিত করতে এগিয়ে আসছে। প্রাকৃতিক সম্পদ আমদানিকৃত পেট্রোলজাত দ্রব্যাদির ওপর নির্ভরশীলতা কমানোর উদ্দেশ্যে সরকার প্রাকৃতিক গ্যাসের সর্বোচ্চ ব্যবহার, তেল অনুসন্ধানের প্রচেষ্টা বৃদ্ধি এবং জামালগঞ্জে কয়লা উৎপাদনের জন্য বিভিন্ন পদক্ষেপ জোরদার করেছেন। দেশের পশ্চিমাঞ্চলে গ্যাস পরিবহনের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। দেশের 10টি গ্যাস ফিল্ডের 4টিতে গ্যাস আহরণ শুরু হয়েছে। এসব গ্যাস ফিল্ড থেকে বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র, চা বাগান, সার কারখানা, সিমেন্ট ফ্যাক্টরি এবং বেশ কতগুলি শিল্প কারখানা, বাণিজ্য প্রতিষ্ঠা ও গৃহস্থলী কাজে ব্যবহারের জন্য গ্যাস সরবরাহ করা হচ্ছে। বর্তমানে আরও 2টি গ্যাস ফিল্ডের উন্নয়নের কাজ চলছে। এর মধ্যে বাখরাবাদ গ্যাস ফিল্ড থেকে কুমিল্লা, ফেনী, লাকসাম, চট্টগ্রাম ও চন্দ্রকোনা শিল্প এলাকায় পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। এই গ্যাস সরবরাহের উপর নির্ভর করে চট্টগ্রামে একটি সার কারখানা স্থাপন করা হচ্ছে। ইতিমধ্যেই হবিগঞ্জে গ্যাস সরবরাহ করা হচ্ছে এবং সিলেট থেকে সুনামগঞ্জ পাইপলাইন বসানোর কাজ চলছে। গত 1 বছরে 5টি খনন প্রকল্পের মধ্যে 3টি গ্যাসের সন্ধান পাওয়া গেছে, যা বিশেষ সাফল্য বলে বিবেচিত হতে পারে। ইতিমধ্যে দেশের বিভিন্ন এলাকায় তেল অনুসন্ধানের কাজ জোরদার করা হয়েছে। বিশেষজ্ঞদের সুচিন্তিত মত হচ্ছে দেশের অভ্যন্তরে তেল পাওয়া যাবে। বছরে 70,000 টন উৎপাদন ক্ষমতা সম্পন্ন বাংলাদেশের সর্বপ্রথম প্ল্যান্টের উৎপাদন শুরু হয়েছে। এই প্ল্যান্ট থেকে 72 লাখ একর জমি সেচের আওতায় আসবে। এছাড়াও পানি নিষ্কাশন ও বন্যা নিয়ন্ত্রণ প্রকল্পসমূহের মাধ্যমে অতিরিক্ত 15 লাখ একর ভূমি চাষের আওতায় আনা হয়। পানি সম্পদের উন্নয়নের ক্ষেত্রে তিস্তা বাঁধ প্রকল্প, গঙ্গা বাঁধ প্রকল্প ও ব্রহ্মপুত্র বাঁধ প্রকল্প বিশেষভাবে উল্লেখের দাবি রাখে। 266 কোটি টাকা ব্যয় সাপেক্ষে তিস্তা বাঁধ প্রকল্পটি বাস্তবায়নের ফলে রংপুর, বগুড়া ও দিনাজপুর জেলার সর্বমোট 19 লাখ একর এলাকায় বন্যা নিয়ন্ত্রণ ও নিষ্কাশন এবং 13.5 লাখ একর জমি সেচ সুবিধা পাবে। এই প্রকল্পের কাজ ইতিমধ্যেই আরম্ভ করা হয়েছে এবং ব্যারেজ নির্মাণের কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। সেচ, নিষ্কাশনের ও বন্যা নিয়ন্ত্রণ ছাড়া এই প্রকল্পে পানি বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা রয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে দেশের উত্তরাঞ্চলের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের কাজে বৈপ্লবিক সুফল পরিলক্ষিত হবে। রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, যশোর, ফরিদপুর, খুলনা ও বরিশাল জেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি করে এলাকাবাসীর জীবনযাত্রার সার্বিক মান উন্নয়ন ও আর্থিক সচ্ছলতা আনয়নের উদ্দেশ্যে গঙ্গা বাঁধ প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। সেচের পানি সরবরাহ, নিষ্কাশন, বন্যা নিয়ন্ত্রণ, লবণাক্ততা প্রতিরোধ ও ভূগর্ভস্থ পানি স্তরের উন্নয়নই এই প্রকল্পের প্রধান লক্ষ্য। তাছাড়া এতে পানি বিদ্যুৎ উৎপাদনেরও ব্যবস্থা করা হবে। গঙ্গা বাঁধ প্রকল্পে 1100 কোটি টাকা বেশি ব্যয় হবে এবং এতে দেশের 61.5 লাখ একর এলাকা সামগ্রিকভাবে উপকৃত হবে। বর্তমানে এ প্রকল্পের বিস্তারিত নকশা প্রণয়ন ও উপকরণ সংগ্রহের কাজ এগিয়ে চলেছে। আমাদের অপর বৃহত্তর প্রকল্প হল ব্রহ্মপুত্র বাঁধ প্রকল্প। বাহাদুরাবাদের 5 মাইল উজানে ব্রহ্মপুত্র নদের ওপর ব্যারেজটি নির্মিত হবে। ব্রহ্মপুত্র নদের উভয় তীরে 7টি জেলার প্রায় 30 লাখের 20,000 একর জমিতে সেচের পানি সরবরাহ করে এলাকার কৃষি উৎপাদন বৃদ্ধি করা হবে। এ বহুমুখী প্রকল্প দ্বারা কমপক্ষে 4 লাখ কিলোওয়াট বিদ্যুৎ শক্তি উৎপাদিত হবে। তাছাড়া যমুনার উভয় তীরে যোগাযোগ ব্যবস্থার এক বৈপ্লবিক উন্নয়ন সাধিত হবে। এ প্রকল্পে আনুমানিক 3,500 কোটি টাকা ব্যয় হবে বলে হিসাব করা হয়েছে। বাণিজ্য পরিমাণের দিক দিয়ে আমাদের রপ্তানির মাত্রা যদিও গত বছরের তুলনায় যথেষ্ট বেড়েছে, তবুও আন্তর্জাতিক বাজারে মন্দাভাবের দরুন
তার অভ্যন্তরীণ চাহিদা মেটানোর পর আনুমানিক 30,000 টন বিটুমিন রপ্তানি করা সম্ভব হবে। দেশের অন্যান্য খনিজ সম্পদ আহরণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। জয়পুরহাট অঞ্চলে চুনাপাথর উত্তোলন প্রকল্পের কাজ শুরু হয়ে গেছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে আমরা সিমেন্ট উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ হতে পারব। দিনাজপুর মধ্যপাড়া কঠিন শিলার সন্ধান পাওয়া গেছে। এর মজুদ প্রায় অফুরন্ত। এই শিলা অত্যন্ত উন্নত মানের এবং একটি উৎকৃষ্ট নির্মাণ উপকরণ হিসেবে একে কাজে লাগানো যাবে। জামালগঞ্জে প্রায় 3,000 ফুট গভীরতায় প্রাথমিক হিসাব অনুযায়ী 75 কোটি টনের বেশি কয়লা মজুদ রয়েছে এবং বিশেষজ্ঞদের ধারণা মজুদের মোট পরিমাণ আরও কয়েক গুণ বেশি হতে পারে। কয়লা উত্তোলনের সম্ভাব্যতা জরিপের কাজ শেষ হয়ে গেছে এবং শিগগিরই উত্তোলনের কাজে হাত দেওয়া হবে। বিদ্যুৎ ও পানি সম্পদ। দেশের সার্বিক অর্থনৈতিক উন্নয়নের সাথে বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়নের একটি পারস্পরিক দ্বন্দ্ব রয়েছে। এই খাতে উল্লেখযোগ্য প্রকল্পসমূহের মধ্যে রয়েছে ঘোড়াশাল তাপবিদ্যুৎ কেন্দ্রে গ্যাস টারবাইন সংযোগ সম্প্রসারণ, কর্ণফুলী তৃতীয় ইউনিট সম্প্রসারণ এবং বরিশাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপন। বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণ প্রকল্পসমূহের মধ্যে সর্বাধিক উল্লেখযোগ্য হচ্ছে পূর্ব পশ্চিম আন্তঃসংযোগ প্রকল্প। বিদ্যুৎ ব্যবস্থার সামগ্রিক উন্নয়নের এই প্রকল্পটি বিশেষ অবদান রাখবে। প্রকল্পটি 1982 সালের প্রথম ভাগে শেষ হবে বলে আশা করা যায়। যমুনা নদীর ওপর এই বৈদ্যুতিক আন্তঃসংযোগ নির্মাণের পর সমগ্র বাংলাদেশ একটি অখণ্ড বৈদ্যুতিক গ্রিডের আওতায় আসবে। দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনায় পল্লী বিদ্যুতায়ন খাতে 438 কোটি টাকার ব্যবস্থা রাখা হয়েছে। আশা করা যায় আগামী 5 বছরের মধ্যে প্রায় 23,000 গ্রাম বিদ্যুতায়িত হবে। পানি সম্পদের সার্বিক উন্নয়ন এবং বন্যা নিয়ন্ত্রণ খাতে দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনা মেয়াদে মোট 3,000 কোটি টাকা বিনিয়োগ করা হবে। 1985 সালের জুন মাসের মধ্যে 2 কোটি টন খাদ্য উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনকল্পে গঙ্গা কপোতাক্ষ প্রকল্প, বরিশাল সেচ প্রকল্প, উত্তরাঞ্চল নলকূপ প্রকল্প এবং বরিশাল পটুয়াখালী প্রকল্পগুলির মাধ্যমে উপযুক্ত মূল্য আমরা পাচ্ছি না। সরকারের রপ্তানি নীতি সবসময় সতর্কতার সঙ্গে পর্যালোচনা করে দেখা হচ্ছে। দেশের কয়েকটি শিল্পের উৎপাদন রপ্তানির জন্য অনেকাংশে বাড়ানো হচ্ছে। দেশি কাঁচামালের ভিত্তিতে রপ্তানিমুখী নতুন নতুন শিল্প স্থাপন করা হচ্ছে এবং চট্টগ্রাম এক্সপোর্ট প্রসেসিং জোন স্থাপনের কাজ দ্রুত এগিয়ে চলছে। যোগাযোগ ব্যবস্থা। আমাদের আন্তর্জাতিক তৎপরতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ ক্ষেত্রে দ্রুতগামী যাতায়াত ব্যবস্থা প্রয়োজন। বৃদ্ধির সঙ্গে সঙ্গে জাতীয় বিমান সার্ভিস উন্নয়নের গুরুত্ব আরও বৃদ্ধি পেয়েছে। 104 কোটি টাকা ব্যয়ে নির্মিত কুর্মিটোলায় ঢাকায় আন্তর্জাতিক বিমানবন্দর গত বছরের সেপ্টেম্বর থেকে পুরোপুরি চালু করা হয়েছে। বগুড়া, রাজশাহী ও পটুয়াখালীতে নতুন বিমানবন্দর নির্মাণ এবং সিলেট ও চট্টগ্রামের বিমানবন্দর দুটিকে আন্তর্জাতিক মানসম্পন্ন করার ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের সামুদ্রিক বন্দরের নাব্যতা বাড়িয়ে বড় মালবাহী জাহাজের বন্দরে প্রবেশের সুবিধার্থে কর্ণফুলী নদীতে ড্রেজিং করা হচ্ছে। ফলে 10,000 টন ক্ষমতাসম্পন্ন জাহাজের বদলে 20,000 টন ক্ষমতাসম্পন্ন জাহাজ বন্দরে প্রবেশ করতে পারবে। অন্যদিকে চালনা বন্দরের নাব্যতা রক্ষা করার জন্য ইতিমধ্যে অভিজ্ঞ বিশেষজ্ঞ দ্বারা জরিপ কাজ সম্পন্ন করা হয়েছে। বাংলাদেশ শিপিং কর্পোরেশনের বহরের ক্ষমতা 3,90,000 টন বৃদ্ধি করা হয়েছে। বর্তমানে পাঁচশালা পরিকল্পনায় এই জাহাজ বহরের বহন ক্ষমতা আরও উন্নতি করা হবে। রেলওয়ে খাতে দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে রেল লাইন সম্প্রসারণ সহ মেইন লাইন, ডিজেল ইঞ্জিন, ডিজেল শান্টিং ইঞ্জিন, যাত্রীবাহী ও মালবাহী গাড়ি যাতে দেশের মধ্যে নির্মাণ করা যায় সেজন্য ইতিমধ্যে ব্যবস্থা নেওয়া হয়েছে। দেশের রাজধানীর সঙ্গে জেলা, মহকুমা ও থানা সদর এবং প্রবৃদ্ধ কেন্দ্রগুলো যোগাযোগ স্থাপনের জন্য দ্বিতীয় পাঁচশালা পরিকল্পনায় বিভিন্ন শ্রেণীর নতুন সড়ক নির্মাণ এবং পুরাতন সড়ক উন্নয়ন, প্রশস্তকরণ ও সংস্কারের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। বর্তমান উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ও চট্টগ্রাম শহরে বৈদ্যুতিক ট্রলি বাস চালু করার প্রকল্প অন্তর্ভুক্ত করা হয়েছে। টেলিযোগাযোগের ক্ষেত্রে গত 1 বছরে নতুন নতুন টেলিফোন সংযোগ সহ টেলিফোন ও টেলিগ্রাফ ব্যবস্থার উন্নয়নমূলক বিভিন্ন পরিকল্পনা আমরা নিয়েছি এবং এর জন্য অতিরিক্ত 2টি ভূ উপগ্রহ কেন্দ্র প্রতিষ্ঠার কাজ চলছে। ডাক ব্যবস্থার ক্ষেত্রে নতুন ডাকঘর খোলার সঙ্গে সঙ্গে পল্লী এলাকায় ডাকঘর সঞ্চয় ব্যাংক সুবিধা আমরা সম্প্রসারণ করছি। তথ্য ও বেতার। তথ্য পরিবেশন ও বেতার উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়নের জন্য দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনায় 244 কোটি টাকারও বেশি বরাদ্দ রাখা হয়েছে। রেডিও টেলিভিশনে 2টি শক্তিশালী গণমাধ্যমকে বর্ধিত মাত্রায় শিক্ষা ও জাতি গঠনমূলক তথ্যভিত্তিক অনুষ্ঠান পরিবেশনার কাজে ব্যবহারের জন্য কার্যকর ব্যবস্থা আমরা নিয়েছি। দেশে সংবাদপত্রের পূর্ণ স্বাধীনতা রয়েছে। নতুন নতুন সংবাদপত্রের প্রকাশ ও তাদের সম্পাদকীয় নীতিতে তারও প্রতিফলন পাওয়া যাবে। জনশক্তি। দেশের বিপুল জনসংখ্যা সত্যিকার অর্থে দক্ষ জনশক্তিতে পরিণত করার মাধ্যমে সামাজিক ও অর্থনৈতিক উন্নয়ন
নিশ্চিত করার বিশেষ প্রচেষ্টা চালানো হচ্ছে। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনাকালে প্রতি বছর প্রায় 26,000 শিক্ষার্থীকে বিভিন্ন পেশায় শিক্ষা দেওয়া হবে। প্রশিক্ষণপ্রাপ্ত বেকারদের অর্থ উপার্জনের সহায়তা করার জন্য এই পরিকল্পনা মেয়াদে 25,000 কারিগরি সাজ সরঞ্জাম সরবরাহ করা হবে। দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনায় দেশের প্রতিটি জেলায় একটি করে চাকরি বিনিয়োগ কেন্দ্র স্থাপন করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য গত 5 বছরে প্রায় 1 লাখ লোক বিদেশে গেছেন। তাদের উপার্জিত অর্থ বৈদেশিক মুদ্রা আয়ের অন্যতম উৎসে পরিণত হয়েছে। নারী, শিশু ও যুব সমাজ। আমাদের জনসংখ্যার অর্ধেক নারী। সমাজকে জাতীয় উন্নয়ন ও জাতি গঠন কাজে শরিক করে সমাজে তাদের যথাযথ স্থান গ্রহণের সুযোগ দানের ব্যবস্থা আমরা নিয়েছি। আনন্দের বিষয় যে সারা দেশে যে গণজাগরণের জোয়ার এসেছে, দেশের নারী সমাজও অত্যন্ত আগ্রহের সঙ্গে তাতে যোগ দিয়েছেন। শিশুদের মধ্যে দেশপ্রেম জাগরিত করা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশের জন্য শিশু একাডেমি সহ বিভিন্ন শিশু সংগঠনের মাধ্যমে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। জাতি গঠন ও দেশের সার্বিক উন্নয়নে দেশের যুব সমাজের অফুরন্ত সম্ভাবনার প্রেক্ষিতে তাদের সঠিক ভূমিকা পালনে উদ্বুদ্ধ করে সুসংগঠিত ও নিয়োজিত করার লক্ষ্যে সরকার বিভিন্ন কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে। বেকার যুবশ্রেণীকে কর্মসংস্থানের উপযুক্ত করে গড়ে তোলার উদ্দেশ্যে বিভিন্ন কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সংস্কৃতির ক্ষেত্রে সরকারের মুখ্য উদ্দেশ্য হল জাতীয় সংস্কৃতির সংরক্ষণ, পরিচর্যা ও লালন পালন। সেই উদ্দেশ্যে দেশে একটি জাতীয় জাদুঘর, জাতীয় গ্রন্থাগার, জাতীয় আর্কাইভস স্থাপন প্রভৃতি কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এসব কার্যক্রম বাস্তবায়নের জন্য ইতিমধ্যে 49টি প্রকল্পের কাজ হাতে নেওয়া হয়েছে। ক্রীড়ার ক্ষেত্রে আগামী অলিম্পিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য একটা সমন্বিত কর্মসূচি আমরা গ্রহণ করেছি। প্রশাসনিক ব্যবস্থা। ঔপনিবেশিক আমলে প্রশাসনিক কাঠামোর বদলে 1980 সালের 1 সেপ্টেম্বর থেকে 14টি সাব ক্যাডার প্রবর্তন করা হয়। প্রশাসনের দক্ষতা ও কর্মদক্ষতা বর্ধিত এবং সম্প্রসারিত করে জনগণের যথাসম্ভব নিকটে আনয়ন করাই বর্তমান সরকারের উদ্দেশ্য। প্রশাসন বিকেন্দ্রীকরণের ক্ষেত্রে ইতিমধ্যেই বিভিন্ন গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। শান্তি শৃঙ্খলা। আমাকে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, দেশে গণতান্ত্রিক ব্যবস্থার সুযোগ নিয়ে কিছু সংখ্যক সমাজবিরোধী লোক দেশে বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে। কিন্তু সকলেরই স্মরণ রাখা দরকার, গণতান্ত্রিক অধিকারের অর্থ অবাধ স্বেচ্ছাচারিতা নয়। সরকার দেশে আইন শৃঙ্খলা রক্ষার জন্য বদ্ধপরিকর এবং সমাজবিরোধী যে কোনো তৎপরতা দৃঢ়হাতে দমন করতে সংকল্পবদ্ধ। এই প্রসঙ্গে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মপ্রচেষ্টা উল্লেখের দাবি রাখে। 1976 সালের জানুয়ারি মাসে এর সংগঠনের পর থেকে এই দলের সদস্যরা নিজ নিজ এলাকায় তাদের দায়িত্ব পালনে তৎপর রয়েছে। সমাজবিরোধী ব্যক্তিদের সদস্যদের তৎপরতার ফলে গ্রাম অঞ্চলের আইন শৃঙ্খলা পরিস্থিতির কিছুটা উন্নতি ঘটেছে। গ্রামের এই স্বেচ্ছাসেবী কর্মী দলকে শুধু আইন শৃঙ্খলা দূরীকরণের উদ্দেশ্যেও শান্তিপূর্ণ বিপ্লবের কর্মসূচি বাস্তবায়নের ক্ষেত্রে গ্রাম প্রতিরক্ষা দলের কর্মীরা ইতিমধ্যেই যথেষ্ট অবদান রেখেছেন। প্রতিরক্ষা। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা করতে সুপরিকল্পিত, সুসজ্জিত ও শক্তিশালী প্রতিরক্ষা বাহিনী গড়ার কাজ ক্রমান্বয়ে এগিয়ে চলছে। এটি জনগণের বাহিনী এবং আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী। দেশের সশস্ত্র বাহিনী মূলত পেশাগত উন্নয়নকল্পে নিয়মিত প্রশিক্ষণ এবং মহড়ায় ব্যস্ত থাকা সত্ত্বেও প্রয়োজনের সময় বেসামরিক প্রশাসনকে সক্রিয় সহযোগিতা প্রদান করেছে। আমাদের সশস্ত্র বাহিনী সদস্যরা দেশের প্রত্যন্ত অঞ্চলে খাদ্য চলাচল নিয়ন্ত্রণ, সীমান্তে চোরাচালান নিরোধ, সামুদ্রিক সম্পদের নিরাপত্তা রক্ষা এবং ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রমে উল্লেখযোগ্য অবদান রেখেছে। এছাড়া খাল খনন ও অন্যান্য স্বেচ্ছাশ্রম ভিত্তিক কর্মসূচিতেও তারা অংশগ্রহণ করেছে। তাই জাতীয় স্বার্থের দিকে লক্ষ্য রেখে আমরা একটি আধুনিক, সুশৃঙ্খল ও প্রশিক্ষণপ্রাপ্ত প্রতিরক্ষা বাহিনী গড়ে তুলতে সংকল্পবদ্ধ। এ প্রসঙ্গে আমি স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই যে বাংলাদেশ আগ্রাসনের নীতিতে আদৌ বিশ্বাসী নয়। তবে যদি কেউ আমাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার প্রতি হুমকি হয়ে দাঁড়ায়, তবে আমাদের সশস্ত্র বাহিনী এবং জনগণ ঐক্যবদ্ধভাবে তার মোকাবেলা করার জন্য সদা প্রস্তুত রয়েছে। পররাষ্ট্রনীতি। আমাদের পররাষ্ট্রনীতির মূল লক্ষ্য এবং পথনির্দেশক নীতিমালা হচ্ছে: ক. আমাদের জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা, খ. দ্বিপাক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা এবং অর্থনৈতিক উন্নয়নের গতি ত্বরান্বিত করা, এবং গ. সব ধরনের উপনিবেশবাদ ও নব্য উপনিবেশবাদ, বর্ণবাদ ও আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের সঙ্গে আমাদের একাত্মতা প্রকাশ। জাতিসংঘ সনদ ও জোট নিরপেক্ষ আন্দোলনের নীতিমালায় অবিচল থেকে আমরা একটি স্বাধীন ও সামঞ্জস্যপূর্ণ পররাষ্ট্রনীতি উদ্ভাবনের সতর্কতার সঙ্গে এগিয়ে চলেছি। বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে আমাদের সম্পর্ক সম্প্রসারণ করার সঙ্গে সঙ্গে তাকে বহুমুখী করা হচ্ছে।
প্রতিবেশী রাষ্ট্রসমূহের সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রক্ষা ও তার উন্নয়নের দিকে বিশেষভাবে লক্ষ্য রাখা হচ্ছে। এক্ষেত্রে একটি অগ্রগামী পদক্ষেপ হিসেবে দক্ষিণ এশিয়ার দেশসমূহের আঞ্চলিক সহযোগিতা সংক্রান্ত আমাদের প্রস্তাবের উল্লেখ করা যায়, যে ব্যাপারে এসব দেশের সমর্থনসূচক ও উৎসাহব্যঞ্জক সাড়া পাওয়া গেছে। বাংলাদেশ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কাজকর্মে সক্রিয়, ন্যায়সঙ্গত ও গঠনমূলক ভূমিকা পালন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের বিশেষ আস্থা ও শ্রদ্ধা অর্জন করেছে। বর্তমান বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের ব্যুরোর সদস্যপদে সমাসীন থাকা ছাড়াও জাতিসংঘের 15টি বেশি অঙ্গ সংগঠনের সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে। ইসলামী জাহানের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিবিড় হয়েছে। বাংলাদেশ ইসলামী শীর্ষ সম্মেলন সংস্থা ব্যুরোর সদস্য, জেরুজালেম কমিটি ও শীর্ষস্থানীয় উপকমিটির সদস্য এবং ইরান ও ইরাক যুদ্ধ সংক্রান্ত কমিটির সদস্য হিসেবে কাজ করে যাচ্ছে। আজ বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের মূল প্রাণবিন্দু থেকে বিশ্বশান্তি, স্বাধীনতা ও অগ্রগতি প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে চলেছে। মাননীয় স্পিকার ও সদস্যবৃন্দ, দেশের ইতিহাসে আমরা এখন একটা কঠিন ক্রান্তিকাল অতিক্রম করছি। আন্তর্জাতিক ও রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে প্রচণ্ড অস্থিরতা তৃতীয় বিশ্বের অনুন্নত সকল দেশের মতো আমাদের জীবনযাত্রার ওপরও মারাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। কিন্তু সুদৃঢ় ঐক্য ও আত্মবিশ্বাসে বলীয়ান এই জাতি অতীতের মতো এখনও যে কোনো প্রতিকূলতা অতিক্রম করতে বদ্ধপরিকর। চরম আত্মত্যাগের বিনিময়ে যে জাতি অর্জন করেছে প্রিয় স্বাধীনতা, আজকের এই কঠিন চ্যালেঞ্জের মোকাবেলায় সে জাতি যে আগের মতোই যে কোনো ত্যাগ স্বীকারে পিছপা হবে না, তাতে আমি দৃঢ় আস্থাশীল। দেশের 9 কোটি মানুষের প্রতিনিধি হিসেবে সংসদের মাননীয় সদস্যগণ সকলেই এই দুরূহ লক্ষ্য অর্জনে সক্রিয় সহযোগিতা প্রদান করবে, এ বিশ্বাস আমাদের আছে। সংকীর্ণ দলীয় স্বার্থে আমরা কেউই যেন বৃহত্তর জাতীয় স্বার্থের কথা ভুলে না যাই। পরম করুণাময় আল্লাহ তাআলা আমাদের সহায় হন।